শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঈদের পর প্রথম ক্লাস 2-1 মিনিট আগেই চলে আসলাম। ওকে, আমরা ক্লাসটা একদম ডিউ টাইমে শুরু করব, তো ঠিক 11টায় শুরু করব। এই কারণ আমার আবার 12:30টায় কিন্তু সেকেন্ড ইয়ারদের ক্লাস আছে, বুঝতে পেরেছ? এই কারণে অনিন্দিতা, মণিগ্রাম এসেছ, আফরোজ, মোস্তারি, মাইশা, মালিয়া, আয়শা সিদ্দিকা, পিঙ্কি, নাফিউর রহমান, নাইম, সৌরভ চৌধুরী, নীল পরি, নীলঞ্জনা, সাফি, নাজিয়া হাসান, রাইসা, সৌরভ চৌধুরী, আদাব ভাইয়া, আদাব, ইফতেসাম, হায়দার, সিয়াম, ফাতেমাতুজ জহুরা, অনিন্দিতা, মণিগ্রাম। হ্যাঁ ভাইয়া, অনেক দিন পর আমরা আজকে ক্লাসে এসেছি। ওকে, আজকে আমরা বেশ কিছু ইমোশনাল বিষয় শেয়ার করব তোমাদের সঙ্গে, অসুবিধা নাই। মমতাসির কবির, শাশ্বত চৌধুরী, অরুচান হাসান, নীল পরি, নীলঞ্জনা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সৌরভ চৌধুরী, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আমরা ঠিক 11টায় শুরু করব ক্লাসটা, বুঝছো? এই জন্য 2-1 মিনিট আগে আমরা চলে আসলাম। রায়ান, ওয়ালাইকুম আসসালাম। সাফি, আপনি কই ভাইয়া? আমি ক্যামেরার পেছনে আছি ভাইয়া আপাতত। 11টা বাজলে আমি সামনে চলে আসবো, অসুবিধা নাই। ওকে, তানজিলা, রুমা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসমাউল হোসেন, সিয়া কিং, হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর। এসপি দাস, অনেকদিন পরই দেখা ভাইয়া তোমাদের সঙ্গে। শামীম, শামসদ, মুক্তি, প্রমা। আজ আমার নেটের এই বেহাল অবস্থা কেন? লোড নেয় না? আচ্ছা, মুক্তি, প্রমা। সৌরভ চৌধুরী, আপনাকে তো দেখতে পাই না, একটু পরে বা ঠিক 11টা বাজলে দেখতে পাবা। এখনো তো 11টা বাজে নাই, এই কারণে আর কি। আর এই জন্য দেখো, এখন কিন্তু স্টুডেন্ট খুব বেশি ক্লাসে আসে নাই, 50 মতো স্টুডেন্ট ক্লাসে এসছে। সৈকত দাস, হ্যাঁ ভাইয়া, অনেকদিন পর আসা আসলে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্নিগ্ধা, আরিফিন, শামিমা, শামসাদ, উই মিস ইউ ভাইয়া। থ্যাংক ইউ, তোমাদেরকে আমি খুব মিস করছিলাম ভাই। এসপিদার ভাই, কেমন আছেন? ভালো ভাইয়া। নাফিউর রহমান, নাইম ভাই, আপনি কই? আমি আসি ভাই, আমি ক্যামেরার পিছনে আছি। এসপিদাস, অনেকদিন পর আপনার ক্লাস, সামনে আসেন ভাইয়া। আসবো ভাইয়া, জাস্ট 11 বাজলে সামনে আসবো আর কি। ওকে, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো না? একটু প্লিজ, আমি তো ভুলে গেছিলাম এটা জিজ্ঞেস করতে তোমাদের। সৌরভ চৌধুরী, আমি আসবো ভাইয়ের সামনে। তো কথা শোনা যাচ্ছে না ভাই, একটু প্লিজ তোমরা আমাকে জানাও তো, আমি তো এটা জিজ্ঞেস করতেই ভুলে গেছিলাম। নরসেন তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। মির সামিত ইসলাম, সৌমদীপ রায়, কেমন আছেন ভাইয়া? আপনি ভালো? বিথি চক্রবর্তী, আবদুল্লাল বাতিন, বিথি চক্রবর্তী তুর্য, তাই না? ভালো ভাইয়া। নাজনীন জামান, তিথি। 100 স্টুডেন্ট আসলে আমরা সামনে চলে আসবো আমি। হ্যাঁ, জাস্ট 100 স্টুডেন্টের জন্য ওয়েট করছে, এখন 75 এসছে এ পর্যন্ত। নাজিয়া হাসান, রাইসা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আদাব ভাইয়া। আচ্ছা, মঈন মিতু ভাইয়া, কবে কলেজ খুলবে? এটা উপরওয়ালা জানেন ভাইয়া, কবে কলেজ খুলবে। অর্চনা হাসান, ভাইয়া এতদিন কেমন কাটছে সময়গুলো? আচ্ছা ঠিক আছে, অনেকদিন পর দেখা দাও, তোমাদের 2-1 মিনিট এই বিষয়গুলো আমি শেয়ার করবো, অসুবিধা নাই। 11টা বোধে বেজে গেল, এখনও স্টুডেন্ট কেবল 87, তাই না? জি ভাই, আলিক, আফরোজ, মোস্তারি, তার মানে সাউন্ডটা ভালো শোনা যাচ্ছে, তাই না? তোমরা চিন্তা করতে পারবে না আমি কোথায় থেকে ক্লাস নিচ্ছি এখন। হ্যাঁ, আমি বলছি, দাঁড়াও, তোমাদের সামনে এসে বলছি আমি কোথায় থেকে ক্লাস নিচ্ছি। জাস্ট 100 স্টুডেন্ট ক্লাসে আসলে আমি তোমাদের সামনে চলে আসবো ভাইয়া। 92 এসছে, আমরা আশা করছি, আর 94, আর 6 জন স্টুডেন্ট কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে ক্লাসে। 96 না, আর 4 জন 97, 98। এবং অবশেষে 100 স্টুডেন্ট ক্লাসে আমি তোমাদের সামনে চলে আসলাম। ওকে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাকে এখন। আমি আমাকে একটু দেখি, তারপরেই তোমাদের সঙ্গে কথা শুরু করবো ভাই আমি। আচ্ছা, ওর অপূর্ব প্রামাণিক, আদাব ভাইয়া।
আচ্ছা, সবই ভুলে গেছো না ভাই? ভুলে যাওয়াটা অবশ্য অস্বাভাবিক কিছু না, ভুলে যাওয়াটা একদমই স্বাভাবিক। আচ্ছা, প্লিজ শোনো এখন। হ্যাঁ, আমি কিন্তু রাজশাহীতে নেই, বুঝছো? আমি রাজশাহীতে নেই, আমি এখন একদমই প্রত্যন্ত একটা গ্রামে আছি, নওগাঁ জেলার মহদেবপুর উপজেলার উত্তরগ্রাম। এবং গত সপ্তাহ থেকে তো আমি ক্লাসগুলো শুরু করেছি। শুধু তোমাদের ইয়ারের ক্লাসটা আমি গত সপ্তাহে শুরু করি নাই ভাইয়া, এই কারণে যে গত সপ্তাহ তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এই যে ভর্তির আবেদনগুলো নিয়ে বেশ ব্যস্ত সময় কাটিয়েছো। আমি চাইনি যে তোমাদের এই আবেদনগুলো নিয়ে মাথায় নিয়ে তোমরা সময় কাটাচ্ছ, এর মধ্যে কাবাবে হাত দিয়ে হইতে। এই জন্য গত সপ্তাহটা আমি তোমাদের ক্লাস নিই না। তো আমি সেকেন্ড ইয়ারের ক্লাস নিয়েছিলাম একদম প্রত্যন্ত গ্রাম থেকে। এবং মজার ব্যাপার কি জানো, গ্রাম থেকে আমি 4G নেটে ক্লাস নিচ্ছিলাম, টাটাতে ক্লাস নিচ্ছিলাম, এবং এখন পর্যন্ত নেটের কোনো প্রবলেম হয় নাই। এবং স্টুডেন্টরা তো সবাই অবাক, এবং অনেকে বলছিল যে ভাইয়া বিশ্বাসিত হয় না যে আপনি একদম প্রত্যন্ত গ্রাম থেকে ক্লাস নিয়েছি। আমি এই কারণে কিন্তু সেকেন্ড ইয়ারদের গ্রুপে আমি আমার বাড়ি থেকে তার আশেপাশের পরিবেশটা তাদেরকে লাইভ করে দেখিয়েছি যে দেখো আমি কতটা গ্রাম থেকে ক্লাস নিচ্ছি আর কি। তো আমরা আশা করি তোমাদের ক্লাসেও কোনো প্রবলেম হবে না, আমরা ক্লিয়ারলি ক্লাসগুলো আসলে নিতে পারবো। হ্যাঁ, কারণ নেটে কোনো প্রবলেম হয়নি। এবং আরেকটা মজার ব্যাপার তোমাদেরকে বলি, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি ভাই জানো? আমি তো এসএসসি পাস করেছি রাজশাহী কলেজ স্কুল থেকে, ক্লাস 6 থেকে আমার রাজশাহী লাইফ, হোস্টেল লাইফ। আর আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম ছোটোবেলা থেকে, শৈশব যে স্কুলটা তো আমি কাটিয়েছি, সেই প্রাইমারি স্কুলে আমি কিন্তু এখন সেই স্কুলে এসে আমি স্কুলের যে বোর্ডটা ইউজ করছি, এই বোর্ডে তোমাদের ক্লাস নেব। এবং মজার ব্যাপার হলো আমি ক্লাস নেব কিসে জানো? সেকেন্ড ইয়ারে তাই নিয়েছে এবং ওরা খুব মজা পেয়েছে। এই যে আমি কিন্তু তোমাদের ক্লাস নেব আজকে এই যে চকে ক্লাস নেব। হ্যাঁ, তো কালকে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এই বিষয়টা শেয়ার করছিল যে ভাইয়া আমরা তো স্মৃতি কাতর হয়ে গেলাম, মানে আমরা মনে হচ্ছে আবার আমরাও শৈশবে ফিরে গেছি। যে চক, এই যে এটা অবশ্য মেটালিক বোর্ড, ওই সামনে আছে ব্ল্যাক বোর্ড, তো ওই মেটালিক বোর্ডে ক্লাসটা আমি নিব তোমাদের। তো আবার সেই চকের ক্লাসটা কি এসপি তার ভাইয়া ভিডিও পোলাও অনেকবার। হ্যাঁ, এটাই বলছি আমি ভাইয়া, যে তোমরা অবাক হয়ে যাবে। মানে সেকেন্ড ইয়ারের পোলাপান তো মানে ওরা মানতেই পারছিল না যে গ্রাম থেকে এত ভালো নেট। এই কারণে আমি ওদের আমার বাড়ির আশেপাশটা লাইভ করে দেখিয়েছিলাম যে দেখো আমি কোন জায়গা থেকে তোমাদের ক্লাসটা নিচ্ছি। ওকে, তাহলে আমরা কিন্তু ক্লাস করছি এখন। আমি এই যে তোমরা বলো আমাকে যে ভাই গ্রামে নেটে প্রবলেম হয়, নেট ভালো আসে না, আমি তো ভাই এর চেয়ে আর কি গ্রাম হইতে পারে, আমি একদম প্রত্যন্ত গ্রামে আছি। ওকে, সেই গ্রাম থেকে ক্লাস দিচ্ছি, কই নেটে তো কোনো প্রবলেমই হচ্ছে না। তোমাদের ওই যে আবেদন নিয়ে যে একটা লাইভ করেছিলাম, ওটাও কিন্তু ভাই আমি গ্রাম থেকে নিয়েছি। এবং আমি জানি না রাজশাহীতে কবে যাব, কারণ গ্রামে থাকার ভাই অনেক মজা। এখানে করোনা ভাইরাসের কোনো প্রাদুর্ভাবই নেই। অর্থাৎ যদি টেলিভিশনে মানুষ খবর না দেখতো, তাহলে করোনা ভাইরাস নামে যে একটা জিনিস পৃথিবীতে এসছে জানতেই পারতো না এখানকার মানুষ। এখানে কোনো সামাজিক দূরত্ব নাই, কোনো মাস্ক পরা নাই, হাত স্যানিটাইজার করা নাই, কোনো কিছুই নাই। এবং স্বাভাবিক সব আগের মতো চলছে। এবং আমি কিন্তু এখন মাস্ক ব্যবহার করি না ভাই। আর রাজশাহীতে গেলে তাকে বদ্ধ জীবন, বাড়ি থেকে সহজে বের হওয়া যায় না, হলে মাস্ক পরে বের হতে হয়, হাত সবসময় স্যানিটাইজ করতে হয়, অনেক ঝামেলা। এই জন্য ভাই আমার গ্রামে ভালো লাগতেছে, আমি এই জন্যই গ্রামে আসি। আরেকটা কারণ আছে, আমি তোমাদের ক্লাসের শেষে শেয়ার করব। এই কারণে আমরা আপাতত এখান থেকেই ক্লাস নেব। স্নিগ্ধা আরেফিন ক্লাসটা খুব ভালো হবে লিখছো না ভাইয়া? আচ্ছা দেখি, শুরু করি, দেখি কেমন হয় আসলে ক্লাসটা। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করছি ভাইয়া এখন। ওকে, কোনো ধরনের কোনো প্রবলেম হলে আমাকে তোমরা জানাবা, আমি তোমাদের কমেন্টগুলো মাঝে মধ্যেই দেখব। আচ্ছা, রিস্তা লিখছে আপনার গ্রাম আমরাও দেখতেছি। অবশ্যই ভাইয়া, আমরা প্রত্যেকের বিষয়গুলো শেয়ার করব। ওকে, কোনো অসুবিধা নেই। তো যেটা বলছিলাম, আমি একটু দেখে নিতে ভাই বোর্ডের কোন জায়গা থেকে কোন জায়গায় দেখা যায়। আচ্ছা, এই জায়গাটা দেখা যায় কিনা একটু দেখি। ওকে, তাহলে আমার একটু সুবিধা হবে। এই জায়গাটা একটু দেখা যায় কিনা মোটামুটি। আমি এই জায়গায় একটা দাগ দিয়ে নিলাম, তাহলে বুঝতে পারবো যে কতটুকু জায়গা আমরা আসলে বোর্ডে এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমি একটা দাগ দিলাম, তাহলে বুঝতে পারবো মোটামুটি। হ্যাঁ, উপরের ওই জায়গাটা মোটামুটি দেখা যায়। ডান দিকে কতটুকু একটু দেখে নিই। ওকে, বুঝতে
বুঝতে পেরেছি। আমরা ইচ্ছে করলে আরো একটু ডানে চলে যেতে পারি না, এই জায়গা পর্যন্ত আমরা নিতে পারি। আচ্ছা, নিচের জায়গাটাও আমরা আরো একটু নিতে পারি, মোটামুটি এই জায়গা পর্যন্ত দেখতে পাবো, এবং এইটা আমরা আরো নিচে নিতে পারবো, তাই না? ওকে, ওকে ভাই। তাহলে আমাদের তো জানোই তোমরা, ও আচ্ছা, তোমরা একটা স্টুডেন্ট 91 নাম্বার একটা এমসিকিউ সলভ দিয়ে বলেছো কোন ইলেকট্রনের শক্তি সবচেয়ে বেশি। তোমরা নিশ্চয়ই জানো, যদি আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যার মান এরকম দেওয়া থাকে, ধরো 4, তারপর মনে করো 3, এরপর মনে করো 2, তারপর মনে করো প্লাস হাফ বা মাইনাস হাফ, যেটাই দেওয়া থাক না কেন, এরকম চারটা একটা ইলেকট্রনের জন্য এরকম চারটা কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে, মানে বুঝতেই পারছো এটা n এর মান, এটা l এর মান, এটা m, এটা s, তাই না? এবং সেখানে কিন্তু বলা হয়েছে, তোমরা দেখো গ্রুপে ওটা আমি অ্যাপ্রুভ করেছি, এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ, আমি গ্রুপে সলভ দিয়েছি অবশ্য, যে এরকম চারটা কোয়ান্টাম সংখ্যার কিন্তু সেট দেওয়া আছে ভাইয়া, বুঝছো? চারটা অপশনে যে কোনটির ক্ষেত্রে ইলেকট্রনের শক্তি সবচেয়ে বেশি। সবসময় অরবিটালে কোন একটা ইলেকট্রনের অরবিটালের শক্তির মানের কথা যখন বলা হবে, সবসময় তোমরা n প্লাস l এর মান দেখবা। ওকে, n প্লাস l এর মানটা যার বেশি তারই শক্তি বেশি হবে। ক্লিয়ার? n প্লাস l এর মান যার বেশি তার শক্তিটাই বেশি হবে, এইটা তোমরা মাথায় রাখবা। ওকে, এটা তোমরা গ্রুপে আপলোড দিয়েছো। আচ্ছা, লেখা তো বোঝা যায় না ভাই। তো যেটা বলছিলাম, আমাদের তো চলছে গুণগত রসায়ন, তাই না? তো গুণগত রসায়নের যে টপিকসটা আমরা মোটামুটি শেষ করেছি, হয়তো কিছু জিনিস একটু ছোটখাটো বাকি আছে, সেটা আমরা একদম অধ্যায় শেষ করে যখন রিভিউ করব, পুরো অধ্যায় তো আমাকে রিভিউ করতেই হবে। যত বড় অধ্যায় যদি আমি রিভিউ না করি, শেষ করতে করতে তো ভুলেই যাবা প্রথমে কি পড়ছিলাম। ওকে, ফার্স্ট পেপারের সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে এটা, এইটা পড়তে যত টাইম লাগে আর কোনো অধ্যায় পড়তে এত টাইম লাগে না, হ্যাঁ বুঝছো? তো আমরা আজকে শুরু করব এই গুণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ সিকিউ মিলে এখান থেকে প্রশ্ন হয় না, এটা রেয়ার, দুটাতেই হয়। এমসিকিউ প্রশ্ন দিবে, সিকিউ প্রশ্ন দিবে। যদি কোনো কারণে হয়তো সিকিউ দু একবার বাদ যেতে পারে, তবে এমসিকিউ এর বাদ নাই। সেই টপিকটা আজকে আমরা শুরু করছি। দ্রাব্যতা, দ্রাব্যতা, শুধু দ্রাব্যতা না, আমি যেটা ইম্পর্টেন্স বিষয় সেটা বলছি। দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আণবিক গুণফল, এই রিলেটেড যে প্রবলেমগুলো আসলে আছে সেটার আজকে শুরু। দ্রাব্যতা, আমার কথা বুঝতে পেরেছো ভাই? দ্রাব্যতা, এরপর কি কি বললাম আমরা? দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আর কি বললাম? আয়নিক গুণফল, আয়নিক গুণফল। দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, এই রিলেটেড যে বিষয়গুলো আছে আজকে আমরা শুরু করছি এই ক্লাসটা। মোটামুটি 7-8টা ক্লাস লাগবে, এর চেয়ে বেশিও লাগতে পারে। ঠিক আছে ভাই? কি ক্লিয়ার? তো আমরা এই বিষয়গুলো নিয়ে শুরু করব আজকে। প্রথমেই শুরু করব আমরা দ্রাব্যতা। কথা বোঝা গেছে? দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল। এবং অবাক হয়ে যাবা যে বহুত পোলাপানের মানে ক্ষেত্রেই হয়তো এই বিষয়গুলো তারা সলভ করতে পারে, কিন্তু কেন জানি ক্লিয়ার না হয় না। একটা বিষয় যে একটা মানুষকে আমার পছন্দ না, কিন্তু তারপরও তার সাথে থাকতে ভালো লাগে, কেন জানি কি? ঠিক আছে, ঠিক বিষয়গুলো ওরকম যে কেন জানি খুব ভালো বুঝিনি, অ্যান্সার করতে পারি কিন্তু খুব ভালো বুঝিনি। এটা অনেক স্টুডেন্টের মধ্যেই হয়ে থাকে। কাদের হয়ে জানো? যারা এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে না। আমরা একদম টোটাল কনসেপ্ট ক্লিয়ার করব যদি তোমরা আমাকে হেল্প করো। হেল্প করো মানে যেই জায়গাগুলোতে তোমাদের প্রবলেম হবে। আচ্ছা, মীর শামিদ ইসলাম লিখছো আজকের ক্লাস দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা একদম ক্লিয়ার করবো যদি তোমরা আমাকে হেল্প করো। অর্থাৎ যেটা বলতে চাচ্ছিলাম, তোমাদের কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে তোমরা জানাবা। দ্রাব্যতা, তো দ্রাব্যতা পড়ার আগে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে ভাই, বুঝছো? দ্রবণ, দ্রবণ তৈরি করতে গেলে দ্রব, তারপর হলো দ্রাবক,
মিশ্রণ, এই বিষয়গুলো, তাই না? আমরা একটু ছোটবেলা থেকে শুরু করি, মানে আমি যেগুলো এখন তোমাদের লিখছি বোর্ডে, এগুলো তোমাদের বইগুলোতে নাই, কিন্তু তোমাদের লাগবে। প্রথমে আসি আমরা মিশ্রণ, মিশ্রণ, তাই না? মিশ্রণ জিনিসটা আমরা আসলে কি বলি, যে দুই বা ততোধিক উপাদানকে একত্রিত করাই হচ্ছে মিশ্রণ। এই মিশ্রণ কিন্তু দুই প্রকার, তাই না? একটা হচ্ছে সমসত্ব, আর একটা কি ভাবে বলতো, অসমসত্ব। ঠিক আছে ভাই? মিশ্রণ হচ্ছে দুই প্রকার, একটা হলো সমসত্ব মিশ্রণ, আর একটা হলো অসমসত্ব মিশ্রণ। তো সেইটা হচ্ছে সমসত্ব মিশ্রণটা কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, যে দুই বা ততোধিক উপাদান যদি একত্রিত হয়, একত্রিত হলে অর্থাৎ যে মিশ্রণের উপাদানগুলো স্বাধীন অস্তিত্ব নির্ণয় করা যায় না, অর্থাৎ যারা যে মিশ্রণের উপাদানগুলো সকল জায়গায় কি থাকে ভাই বলতো, একই অনুপাত থাকে, সেইটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। যেমন তুমি এক গ্লাস পানির মধ্যে যদি তোমরা এক মুঠো চিনি দিলাম, দিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম, মিশ্রণ করলাম, ওই মিশ্রণটা কিন্তু হয় সমসত্ব মিশ্রণ, কারণ ওই পানির মধ্যে চিনিটা কিন্তু সব জায়গায় একই অনুপাতে থাকে, এই কারণে ওটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। আর তুমি বালি এবং চিনি, লবণ এবং চিনি যদি মিশ্রিত করো, তাহলে ওটাও একটা মিশ্রণ, কিন্তু ওখানে কিন্তু উপাদানগুলো সব জায়গায় একই অনুপাতে থাকে না, তাই সেটাকে বলি আমরা অসমসত্ব মিশ্রণ। তোমরা নিশ্চয়ই এই সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণ জিনিসটা কি তোমরা অবশ্যই জানো। আমি তোমাদের মাঝে মধ্যে কমেন্টগুলো চেক করবো, টেনশন নাই। তোমরা কোনো জিনিস বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে আমাকে বলবা, যদি নেট কোনো ঝামেলা করে সেটাও তোমরা বলবা। এই যে ভাই মিশ্রণ দুই প্রকার, একটা সমসত্ব মিশ্রণ, একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। যে মিশ্রণে সকল জায়গায় উপাদানগুলো একই অনুপাতে থাকে, যাদের উপাদানগুলোর স্বাধীন অস্তিত্ব, মানে দ্রাবক এবং দ্রব দুটা স্বাধীন অস্তিত্ব পৃথক করা যায় না, সেইটা হচ্ছে সমসত্ব। আর উল্টাটা হচ্ছে অসমসত্ব, অর্থাৎ সব জায়গায় উপাদানগুলো একই অনুপাতে থাকে না, ফলে যাদের স্বাধীন অস্তিত্ব আমরা পৃথকভাবে নির্ণয় করতে পারি, সেটা অসমসত্ব মিশ্রণ। জানো এই সমসত্ব মিশ্রণকেই কিন্তু বলি আমরা আসলে দ্রবণ। যদি তোমাকে কেউ বলে দ্রবণ জিনিসটা কি, তাহলে তোমরা কি বলবা? দুই বা ততোধিক উপাদানের এই সমসত্ব মিশ্রণকেই কিন্তু বলা হয় দ্রবণ। ওকে, দুই বা ততোধিক উপাদানের সমসত্ব মিশ্রণকেই বলা হয় দ্রবণ। ক্লিয়ার? দুই বা ততোধিক উপাদানের সমসত্ব মিশ্রণকেই বলি আমরা দ্রবণ। তাই আমি সমসত্ব মিশ্রণ দিয়ে অবলিক দিয়ে দ্রবণ লিখেছি, অর্থাৎ সমসত্ব মিশ্রণটাই হচ্ছে দ্রবণ। তোমরা সংকর ধাতুর নাম শুনেছো ভাইয়া? সংকর ধাতু, সংকর ধাতুর নাম শুনেছ? সংকর ধাতু আমাকে একটু বলো তো ভাই, তোমরা সংকর ধাতুর নাম শুনেছো কিনা? একটু কমেন্টে জানাও যে জি ভাই সংকর ধাতুর নাম আমরা শুনেছি, একটু আমাকে কমেন্টে জানাও। জান্নাতুল বাকি এখান থেকে হ্যাঁ, শাহরিয়ার শাওন বুঝতে পেরেছি ভাইয়া, আমি তো কিছু বুঝাইনি ভাই এখনো, তুমি বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। আবুল কালাম, হ্যাঁ আবুল কালাম নতুন জয়েন করছো ভাই। আবুল কালাম কি ক্লাসগুলো বুঝতে পারছো ভাই? তুমি আগের ক্লাসগুলো দেখে কি বুঝতে পারছো? আবুল কালাম একটু আমাকে কমেন্টে জানাও তো ভাইয়া তুমি, যে আগের ক্লাসগুলো আমি বুঝতে পারছি। অনেকগুলো ধাতুর সংমিশ্রণে যা তৈরি হয়, অনেকদিতা শুনেছি ভাইয়া, থ্যাংক ইউ। শোনো, সংকর কথাটা শুনলেই বুঝবা মিশ্রণ। যেমন তোমরা নিশ্চয়ই জানো বাঙালি জাতিকে কিন্তু সংকর জাতি বলা হয়। কেন বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়? যে এই যে যুগে যুগে দেশে ব্রিটিশ বলো, ওলন্দাজ বলো, পর্তুগিজ বলো, বিভিন্ন জাতি এদেশে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য, এবং তারা এই দেশে বিয়ে শাদী করছেন, তাদের সন্তান সন্ততি হয়েছে, এরকম বিভিন্ন জাতির মিশ্রণে কিন্তু ভাই বাঙালি জাতি তৈরি। আর তাই বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি। অর্থাৎ সংকর শব্দটা শুনলে তুমি বুঝবা দুই বা ততোধিক উপাদানের মিশ্রণ। সংকর ইংলিশটা বোধহয় তোমরা ভালো বুঝবা, হাইব্রিড আমরা বলি না, হাইব্রিড আপেল, হাইব্রিড বড়ই, মানে হাইব্রিড মানে কি, সংকর মানে কি দুই বা ততোধিকের মিশ্রণ। আবার বর্তমান মানুষ খুব বেশি বলে না, ও হচ্ছে হাইব্রিড আওয়ামী লীগ। হাইব্রিড আওয়ামী লীগ মানে কি, অন্য কোনো দল করতো, এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তো সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন দল থেকে মিশ্রিত হয়ে তারা আওয়ামী লীগ হয়ে গেছে। তাই বর্তমানে হাইব্রিড আওয়ামী লীগ বলতে কিন্তু এদেরকে বোঝানো হয়। তারপর তোমরা নিশ্চয়ই নাম শুনেছ শঙ্কর অরবিটাল।
এই যে মনে করো s একটা অরবিটাল, p একটা অরবিটাল, এই দুটো অরবিটাল মিলে একটা অরবিটালের মতো আচরণ করছে। তাই sp অরবিটাল যখন বলি আমরা তখন ওটাকে শঙ্কর অরবিটাল বলি। এটা নিয়ে আলোচনা আছে তৃতীয় অধ্যায়ে, রাসায়নিক বন্ধন অংশে আছে। তারপর মনে করো আবার বলি একটা s আর দুটা p মিলে হয় sp2। p এর তো মোট তিনটা অরবিটাল আছে, তাই না? s একটা s তিনটা p মিলে হয় sp3। মানে শঙ্কর কথাটা যখনই বলবে তখনই বুঝবা দুই বা ততোধিকের মিশ্রণ। শঙ্কর ধাতু মানে দুই বা ততোধিক ধাতুর মিশ্রণ, শঙ্কর অরবিটাল মানে দুই বা ততোধিক অরবিটালের মিশ্রণ, শঙ্কর মানুষ মানে দুই বা ততোধিক মানুষের মিশ্রণ। এইটাই হচ্ছে শঙ্কর। তো শঙ্কর ধাতু বেশ কিছু বাস্তব উদাহরণ আছে আমাদের, জাস্ট আমি কিন্তু আবারও বলছি এগুলো খুব প্রাথমিক আলোচনা, এইগুলো জিনিস তোমরা কিন্তু বইয়ে পাবা না। তো আমি একটা টপিক শুরু করছি, তো আমি চাই তোমরা ক্লিয়ার কনসেপ্ট নাও। আর আমাদের তো তারা নাই যে সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দ্রুত কোর্স শেষ করতে হবে। যত ভেঙে ভেঙে যত ভিতর থেকে জিনিসগুলো ভাই পড়বো। আচ্ছা, নাজমুল হক এখন ট্রেনে, থ্যাংক ইউ সো মাচ ভাই যে তুমি ট্রেন থেকে ক্লাসটা করছো আর কি, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম ভাই, শঙ্কর ধাতু যেমন ব্রাশ, নাম শুনেছো নিশ্চয়, ব্রাশ। তারপর হচ্ছে ব্রঞ্জ, ব্রাশ মানে হচ্ছে পিতল, ব্রাশ মানে পিতল, ব্রঞ্জ মানে কাঁসা। নিশ্চয় তোমরা পিতল কাঁসা এগুলো দেখেছো। ব্রাশ মানে হচ্ছে ভাই পিতল, ব্রঞ্জ মানে হচ্ছে কাঁসা। তো ব্রাশ, এই যে ব্রঞ্জ, এগুলো কিন্তু শঙ্কর ধাতু। তোমরা কি জানো ব্রাশ কোন কোন ধাতুর মিশ্রণ? মানে পিতল কোন কোন ধাতুর মিশ্রণ, ব্রঞ্জ কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণ? এগুলো সব কিন্তু ভাই আমাদের তৃতীয় অধ্যায়ে আছে। এখন নিশ্চয়ই ভাবছো তৃতীয় অধ্যায় কত কিছু আছে, অনেক কিছু আছে। কেমিস্ট্রির অধ্যায় তো মোট 5টা, তার মধ্যে প্রথম অধ্যায় আর শেষ অধ্যায় তো খুবই ছোট। তার মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের অধ্যায় মানে তো 3টা অধ্যায়। তাহলে 3টা অধ্যায় মানে বুঝতেই পারছো একটা অধ্যায়ের মধ্যে তার কত কি আছে। আচ্ছা, রিস্তা মজুমদার লিখেছ, আচ্ছা আবুল কালাম আগের ক্লাসগুলো বুঝতে পেরেছে, থ্যাংক ইউ ভাই। রিস্তা মজুমদার লিখেছ তামা। তামাটা তো একটা ধাতু হলো ভাই, এখানে তো শঙ্কর ধাতুর কথা বলা হচ্ছে, নিশ্চয়ই তামার সাথে আরো কেউ থাকবে, তাই না? তোমরা বলতে পারছো না? না, এই যে ব্রাশ বা ব্রঞ্জ এগুলো আসলে কোন ধাতুর মিশ্রণ? ওকে, আমি বলে দিচ্ছি, মনে রাখার চমৎকার একটা টেকনিক আছে। এই যে ব্রাশ, ব্রাশ এবং ব্রঞ্জ দুটারই মূল উপাদান হচ্ছে কপার, অর্থাৎ ব্রাশেও থাকবে কপার, ব্রঞ্জেও থাকবে কপার। মূল উপাদান দুটারই কপার। তার সাথে কি থাকবে লিখছি, দাঁড়াও। ব্রাশ কপার মানে তামা যেটাকে তোমরা বললা, আর ব্রঞ্জ এখানেও কপার আছে। ব্রঞ্জ লিখেছো, থ্যাংক ইউ, অনেকে লিখেছো তোমরা। রুস্তাদিনা উমেশ, তারা একটা কঠিন নাম। আয়রন ব্রাশ লিখেছো, আয়রন আর জিঙ্ক ব্রঞ্জ লিখেছো। আফরিন ফেরদৌস ব্রঞ্জ, টিন এবং তামা। হ্যাঁ ভাইয়া, তামার শঙ্কর ধাতু। হ্যাঁ রিস্তা তামার শঙ্কর ধাতু ভাই। তার সাথে কি আছে? সৌম্যদীপ কপার এবং জিঙ্ক, কপার জিঙ্ক, অনিন্দিতা। ওকে, থ্যাংক ইউ, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছো, আমি খুবই খুশি হয়েছি এই জন্য। তো দেখো আমি একটু টেকনিকটা তোমাদের বলছি না। ব্রাশ এবং ব্রঞ্জ মানে পিতল এবং কাঁসা দেখতে অনেকটা একই রকম মনে হয় না? কারণ দুটাই তো মূল উপাদান হচ্ছে কপার। এইবার ব্রাশ উচ্চারণ করতে লাগে স, দস্তা উচ্চারণ করতেও লাগে স, স স। ব্রাশেও শেষে স আছে, দস্তাতেও কিন্তু স আছে। তার মানে কপারের সাথে দস্তা মানে জিঙ্ক যেটা হবে সেটা হবে ব্রাশ মানে পিতল। আর ব্রঞ্জ দেখো ন আছে, টিনেও কিন্তু ন আছে, টিন টিন, তাই কপারের সাথে টিন যেটা সেটা হবে ব্রঞ্জ। এইভাবে আমি মনে রাখতাম ভাই, বুঝছো? মানে দুটা খুব উল্টা পাল্টা হয়। এবং তোমরা হাসবা, আমি যখন বিশেষ পরীক্ষা দিয়েছিলাম তখন এটা দিয়েছিল একবার, এটা কি এটা আমার খেয়াল নাই যে এই ধাতু, এই শঙ্কর ধাতুটা কোন ধাতুগুলোর মিশ্রণ। আমি কিন্তু আল্লাহর রহমতে ভুল করে এসেছিলাম, বুঝতে পেরেছো? আর আমি আশা করি আজকের পর থেকে তোমাদের আর ভুল হবে না যে ব্রাশ এবং ব্রঞ্জ দুটারই মূল উপাদান কপার, এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। স্টুডেন্টদের যে জায়গাতে প্রবলেম হয়, এর সাথে আসলে আমি ব্রাশে জিঙ্ক করেছিলাম না ব্রঞ্জে জিঙ্ক করেছিলাম, নাকি ব্রাশে টিন না ব্রঞ্জে টিন, এইটা প্রবলেম হয়। বা তো তোমরা মাথায় রাখবা যে ব্রাশ উচ্চারণ করতে গেলে আমার স লাগে,
তাহলে 10টাতেও শো আছে, মানে ব্রাশে হচ্ছে জিঙ্ক, আর ব্রঞ্জ উচ্চারণ করতে লাগে আমার ন, টিনেও আছে ন, তার মানে ব্রঞ্জের ক্ষেত্রে হচ্ছে টিন। এইটা হচ্ছে ব্রাশ, এইটা হচ্ছে ব্রঞ্জ। আমি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তোমরা আয়রন কেন লিখছো ভাই? আয়রন নেই এগুলোতে। ওকে ওকে, আচ্ছা থ্যাংক ইউ। আমি পার্সেন্ট টার্সেন্ট সমুদ্রি পার্সেন্ট লিখেছো ভাই, আমি অত দূর আর যাচ্ছি না। আমার যেটা উদ্দেশ্য ছিল বলা, তোমরা আমাকে কমেন্টে জানাবা। তোমরা অবশ্যই একদম রেডি থাকো, আমি প্রশ্ন করার সাথে সাথে কমেন্ট করবা। এই যে ব্রাশ, ব্রঞ্জ, এই যে সংকর ধাতু, এরা আসলে কি? এরা কি যৌগ নাকি মিশ্রণ? মিশ্রণ যদি হয় তাহলে এরা কি সমসত্ব মিশ্রণ নাকি অসমসত্ব মিশ্রণ? আমার প্রশ্ন বুঝতে পেরেছো? এই সংকর ধাতুগুলো হচ্ছে, এরা কি যৌগ, এরা কি সমসত্ব মিশ্রণ নাকি অসমসত্ব মিশ্রণ? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। ঠিক হলে ভালো, ঠিক না হলে আরো বেশি ভালো, আমি বুঝাবো, টেনশন নাই। আমাকে একটু বলো এই সংকর ধাতুগুলো আসলে কি? এগুলো কি যৌগ নাকি মিশ্রণ? যদি মিশ্রণ হয় তাহলে সমসত্ব মিশ্রণ নাকি অসমসত্ব মিশ্রণ? আচ্ছা, তোমরা অনেকেই লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। ওকে, একটু বলো দেখি ভাইয়া তোমরা কি ভাবছো যে ভাইয়া কোথায় থেকে কোথায় গেলেন? অবশ্যই ভাই একটা যোগসূত্র আছে, না হলে তো আমি যেতাম না। আচ্ছা, রুদ্র কর্মকার লিখেছে অসমসত্ব। আচ্ছা, জান্নাতুল বাকি এই আইডি থেকে লিখেছো অসমসত্ব। আচ্ছা, অসমসত্ব মিশ্রণ। আচ্ছা, মিম অসমসত্ব মিশ্রণ। সমদ্বীপ রায় অসমসত্ব মিশ্রণ। প্রতীক সাহা লিখেছো সমসত্ব মিশ্রণ। সবাই অসমসত্ব লিখলো, আর প্রতীক সাহা লিখলা সমসত্ব। আরশি তানিয়া অসমসত্ব। সিয়া কিং লিখেছো সমসত্ব। আচ্ছা, আমি একটু দেখি তোমরা সবাই বুঝতে পেরেছো যৌগ না, এটা ক্লিয়ার, কারণ যৌগ হয় আলাদা সিস্টেম আছে, সেটা তোমরা জানো। অবশ্যই এই দুটো হচ্ছে মিশ্রণ। এখন কথা হচ্ছে তোমরা যারা লিখেছো অসমসত্ব মিশ্রণ, তোমরা যারা লিখেছো ভাইয়া অসমসত্ব মিশ্রণ, আচ্ছা তুমি কি ব্রাশে এই কপার এবং জিঙ্ক, তোমরা বলো তো একটু। পিতল নিশ্চয়ই তোমরা দেখেছো, পিতলের আজকাল অনেক হাড়ি পাতিল এগুলো পাওয়া যায়, তো সেখানে কপার আর জিঙ্ক এদের কি সব জায়গায় অনুপাত এক থাকে না, নাকি ভিন্ন ভিন্ন থাকে? অসমসত্ব মানে তো কোথাও কপার বেশি থাকবে, কোথাও জিঙ্ক বেশি থাকবে, এরকম কি? অবশ্যই না, সব জায়গায় কপার এবং জিঙ্ক একই অনুপাতে থাকে। অর্থাৎ এই সংকর ধাতুগুলো হচ্ছে আজকের পর থেকে এই ভুলটা যেন তোমাদের না হয়, সংকর ধাতুগুলো হচ্ছে সমসত্ব মিশ্রণ। মাথায় থাকে যেন, কারণ সংকর ধাতুর এই উপাদানগুলো মানে এই ধাতুগুলো সকল জায়গায় একই অনুপাতে থাকে। তাই অবশ্যই আজকের পর থেকে যেন ভাই এই ভুলটা তোমাদের না হয় যে সংকর ধাতুগুলো হচ্ছে সমসত্ব মিশ্রণ। এখন আমি আশা করি তোমাদের মাথায় একটা প্রশ্ন চলে এসেছে যে ভাইয়া সমসত্ব মিশ্রণ যদি হয় তাহলে কি এরা দ্রবণ? কারণ আপনি তো লিখে দিয়েছেন যে সমসত্ব মিশ্রণটাই হচ্ছে দ্রবণ, তাহলে এরা কি দ্রবণ? আমি আশা করি এই প্রশ্নটা তোমাদের মাথায় এসছে। আচ্ছা, সৌরভ দেব লিখছো ও মিস্টেক, নাও ক্লিয়ার। এটাই তো ভাইয়া, এটাই তো নিয়ম। ভুল তো করো, আমি এই জন্য বললাম তোমাদের, সবাই যদি ঠিক উত্তর দিতাম, সবাই যদি সমসত্ব লিখতাম, তখন সবার উত্তর ঠিক হয়ে গেল, তখন আমি ধরে নিতাম তোমরা সবাই খুব ভালো বুঝতে পেরেছো, তখন তোমাদের আর বোঝানোর প্রয়োজন বোধ করতাম না, হয়তো ভুল বুঝে দিতাম। অথবা বুঝতে পারোনি এমনি এমনি সমসত্ব মিশ্রণ লিখেছো বা উল্টা পাল্টা করে চিন্তা করে লিখেছো, হয়তো ওটা কারণ নয়, তখন তোমার ক্ষতি হয়ে যেত। আমি এই জন্যই বলি সবসময় বুঝলে ভালো, না বুঝলে আরো বেশি ভালো। তো যাক, হ্যাঁ, তার মানে এই যে সংকর ধাতুগুলো এদের মিশ্রণ হচ্ছে সমসত্ব মিশ্রণ। তাহলে তোমরা নিশ্চয়ই বলবো আমাকে যে ভাইয়া সমসত্ব মিশ্রণ তার মানে কি এরা দ্রবণ? কারণ সমসত্ব মিশ্রণ তো দ্রবণ। হ্যাঁ, এরা দ্রবণ। এই সংকর ধাতুগুলোর এই মিশ্রণগুলো হচ্ছে দ্রবণ। তোমরা এখন বলবা কি আজব কথা শুনাইলে, কপার ধাতু জিঙ্ক ধাতু দুটাই কঠিন উপাদান, এরা দ্রবণ হয় কেমনে? এই দ্রবণগুলোকে বলি আমরা
কঠিন কঠিন দ্রবণ, কঠিন কঠিন দ্রবণ অর্থাৎ যে কারণ দ্রবণে কি থাকে ভাই বলতো, দ্রবণে থাকে কি দ্রব প্লাস দ্রাবক, ঠিক কি না? দ্রব প্লাস দ্রাবক এই দুটার মিলেই তো হয় আসলে কি ভাই বলতো কি দ্রবণ। তো দুটাই যদি কঠিন হয় তাহলে এই ধরনের দ্রবণকে বলে থাকি আমরা কঠিন কঠিন দ্রবণ। যেমন মনে করো তোমরা পানির মধ্যে চিনি দিয়ে একটা দ্রবণ তৈরি করলা, ওইটাকে আমরা কি বলি? তরল কঠিন দ্রবণ, অর্থাৎ তরল দ্রাবক আর কঠিনটা হচ্ছে দ্রবণ, অর্থাৎ তরল এবং কঠিন মিলে দ্রবণটা তৈরি হয়েছে। আবার ধরো তোমরা অ্যালকোহল আর পানি মিশ্রণ করে দ্রবণ তৈরি করলা, ওইটাকে কি বলি আমরা? তরল তরল দ্রবণ। মানে দুটা তরল উপাদান মিলে যদি দ্রবণ তৈরি করি সেইটা হচ্ছে তরল তরল দ্রবণ, দুইটা কঠিন উপাদান মিলে যদি তৈরি করি কঠিন কঠিন দ্রবণ, আর একটা তরল একটা কঠিন মিলে কি হবে ভাই বলতো? কঠিন তরল দ্রবণ। এখন ক্লিয়ার ভাই? তার মানে আমরা চমৎকার একটা জিনিস শিখলাম যে এই যে সংকর ধাতুগুলো হচ্ছে এরা সমসত্ব মিশ্রণ এবং এরা হচ্ছে দ্রবণ। এরা কি টাইপের দ্রবণ? এরা হচ্ছে কঠিন কঠিন দ্রবণ। তোমরা যখন পরবর্তী লাইফে অ্যাডমিশন টেস্টে যাবা তখন এখান থেকে এমসিকিউ তোমাদের কাজে লাগবে। এমসিকিউ দিয়ে দিবে ব্রাশ কি, দুই বা ততোধিক উপাদানের সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ, যৌগ, আর বলবো বলা কঠিন। তাহলে অ্যান্সার কি হবে? সমসত্ব মিশ্রণ। অনেক সময় সমসত্ব মিশ্রণ না থেকে দ্রবণ কথাটাও থাকে। কি ক্লিয়ার? বা বলে দিল ব্রাশ কি টাইপের দ্রবণ, তখন কি বলবা তোমরা? কঠিন কঠিন দ্রবণ। তোমরা আমাকে কমেন্টে জানাও এই বিষয়টা তোমরা ভাইয়া বুঝতে পেরেছো কিনা, প্লিজ একটু জানাও ভাইয়া তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা রিস্তা লিখেছ, জি ভাইয়া ক্লিয়ার। এগুলো কি মনে হচ্ছে যে এত বেশি কিছু না জানলেও চলে, বা আমি যে তোমাদের জিনিসগুলো বলছি তোমরা কি ভাই বিরক্ত হচ্ছ? আমাকে একটু বলো তো ভাই, যদি বিরক্ত হও তাহলে আমরা এত ভিতরে ঢুকবো না, এখান থেকে আমি ব্যাক করব। আমার সব কিছু তোমাদের জন্য, তোমরা যেভাবে চাইবা আমি সেভাবেই তোমাদেরকে দিব ভাই। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে এই যে তোমাদের বইগুলোতে তো এত জিনিস আপাতত নাই, তো এত কিছু যে বললাম এতে তোমরা বিরক্ত হচ্ছ কিনা ভাইয়া বলো তো, একটু ডিস্টার্ব ফিল করছো কিনা? জান্নাতুল বাকি সুপার ক্লিয়ার ভাই, মাহিন শারিয়ার ক্লিয়ার। একটু বলো ভাই, মানে আমি তো বুঝতে পারছি না, আমি ভাবছি তোমাদের তো মজাই লাগছে, আবার অনেকে বিরক্ত হইতে পারো, তো তোমরা আমাকে একটু বলো যে ভাই এত কিছু জানতে চাই না আপাতত, তাহলে আমি এখান থেকে ব্যাক করবো ভাই। ওকে, আর কেউ একটু জানাও। ক্লিয়ার ভাইয়া, তানিয়া জান্নাত লিখেছো, আরো শীতানে ক্লিয়ার, অম্মে রোমান জ্যোতি ক্লিয়ার। ভাই যদি দুইটার একই দ্রব দ্রাবক থাকলে কি দুইবারই লিখতে হবে? ভাই বুঝলাম না ভাই, যদি দুইটাই একই দ্রব ও দ্রাবক থাকলে কি দুইবারই লিখতে হবে? এসপি দাস তোমার প্রশ্নটা আমি বুঝতে পারিনি ভাই, কারণ দুটা যদি একই দ্রাবক হয়, পানির মধ্যে পানি দিয়ে করে দ্রবণ হয়, ওটা তো পানি, ওটা দ্রবণ করে, ওটা একটাই দ্রাবক, ওটা তো কোনো দ্রবণ না। দ্রবণ হতে গেলে তো দুই বা ততোধিক উপাদান লাগবে। আমি যদি তুমি যেটা বলছো যদি আমার প্রশ্ন এটা হয় তাহলে আমি উত্তর এটা দিলাম আর কি, আর যদি অন্য প্রশ্ন হয় তাহলে আমাকে একটু ক্লিয়ার করো ভাইয়া, আমি বুঝতে পারি নাই। না ভাইয়া খুব ভালো লাগছে। আর সৌম্যদীপ লিখেছো থ্যাংক ইউ ভাইয়া, অনিন্দিতা ক্লিয়ার, ফারহানা সিনা জি ভাইয়া সুন্দরভাবে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। অনেক এনজয় করছি আমার বাড়িতে, অনেক শিখতে পারছি, আরও শিখতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা বিরক্ত হচ্ছ না আসলে ভাই, যেসব শিখতো আমরা যেহেতু দ্রবণ কথাটা আসলো এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল, জানলে তো ক্ষতি না। এবং আমি তোমরা আমার অফলাইন ক্লাসগুলো যখন করবা তখন দেখো, এবং এটা রাজশাহীর সবাই জানে, তোমাদের বড় ভাই আপুদের সাথে কথা বলে দেখবা পুরো বাংলাদেশের ম্যাক্সিমাম, সেটা ফাইনাল পরীক্ষা হোক বা অ্যাডমিশন টেস্ট হোক না ভাই, কেন ভাই আমার প্রশ্নগুলো মুখস্থ, ফলে আমার পড়াইতে সুবিধা হয় কি ভাই জানো, আমি কোনো টপিক পড়াইতে আসলে ওই টপিক থেকে কি কি প্রশ্ন কোন জায়গায় এসছে এটা আমার মেমোরিতে থাকেই, ফলে আমি তখন ওইটা পড়াতে আমার সুবিধা হয়, ফলে আমাকে আজে বাজে জিনিস পড়াইতে হয় না, আর তোমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো সেটা স্কিপ হয়ে যায় না। কারণ এই বিষয়গুলো হয়তো কোনো অধ্যায় তোমাদের জড়িত নয়, কারণ অধ্যায়ভাবে সিলেবাসভাবে পড়তে গেলে কোথাও হয়তো এই বিষয়গুলো তোমরা পাবো না, অথচ অ্যাডমিশন টেস্টে গিয়ে দেখো ঠিক দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। তাহলে আমরা আবার ফিরে আসি আমাদের সেই পুরাতন জায়গায়, সমসত্ব অসমসত্ব মিশ্রণে। ওকে, তাহলে এই যে আমরা দেখলাম দুই বা ততোধিক উপাদানের ও আচ্ছা, এটাই তো বললাম ভাই দুইবার লিখতে হবে, দুইটা তরল দ্রবণ হলে যদি উল্লেখ করে বলে, এমনি দ্রবণ বললে সমস্যা নাই, তাহলে অবশ্যই সেটাকে তরল তরল দ্রবণ বলতে হবে। তোমরা জানো আগের সিলেবাসে একটা অধ্যায় ছিল, অধ্যায়টার নাম ছিল তরল তরল দ্রবণ। এসপি দাস
আগের সিলেবাসে ভাই একবার নাম ছিল, হ্যাঁ দুটাই বলতে হবে। তাও তো এখানে শুধু কঠিন দ্রবণ বললেই হতো, আমরা কঠিন কঠিন দ্রবণ বললাম কেন? ওখানে তাই ভাই তরল তরল দ্রবণ বলতে হবে। এই যে সৌম্যদীপ রায় অ্যান্সার দিয়ে দিছো। আচ্ছা, তোমাদেরকে একটা স্পেশাল থ্যাঙ্কস দেওয়া দরকার আমার, আমি খুব ভালো লাগে আমার। আমি দেখছি তোমাদের কোনো একটা বন্ধু যদি কমেন্টে কোনো জিনিস জানতে চায়, তোমরা দেখি অনেকেই সেই উত্তরগুলো দিয়ে দাও, মানে আমার কাজটাকে তোমরা অনেকে হালকা করে দাও। থ্যাঙ্কস, এটা কন্টিনিউ করবা। আরেকটা বিষয় বলি, তোমরা অবশ্যই যেটা করছিলা ক্লাস করার পর ক্লাস লেকচারটা গ্রুপে আপলোড করবা। আরেকটা বিষয় না, আমি যখন তোমাদের গ্রুপে কোনো পোস্ট দিই অন্তত একটা লাইক দিয়ে যেও পোস্টটাতে। এখন নিশ্চয়ই ভাবছো ভাইয়া তো দেখছি লাইকের পাগল, সেইটা না ভাই। তোমরা যখন লাইক দাও অর্থাৎ যে কোনো একটা রিয়াক্ট দাও, তখন আমি বুঝতে পারি, প্রয়োজনে এংরি দিও সমস্যা নাই, স্যার দিও সমস্যা নাই, আমি অন্তত বুঝতে পারি যে আমার এই পোস্টটা এতজন স্টুডেন্ট দেখেছে। যেমন আমি তো লিখেছি কাল থেকে ক্লাস শুরু, আমি যদি তোমাদের একটু বেশি রিয়াক্ট দেখতাম তাহলে বুঝতে পারতাম না বেশিরভাগ স্টুডেন্ট পোস্টটা দেখেছে, ফলে আমার একটু সুবিধা হবে। তাই অবশ্যই এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই রিয়াক্টগুলো দিবে ভাই, ঠিক আছে? আচ্ছা, তো সমসত্ব মিশ্রণ বা দ্রবণ, দ্রবণটা হচ্ছে ভাই 3 প্রকার। কয় প্রকার দ্রবণ বললাম আমরা? দ্রবণ হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হলো সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। 2 নাম্বারটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত দ্রবণ। আসলে মেনলি কিন্তু 2 প্রকার থাকে, বুঝছো? সম্পৃক্ত আর অসম্পৃক্ত, এটা মাথায় রাখবা। সমসত্ব মিশ্রণ মানে দ্রবণ হচ্ছে মেনলি 2 প্রকার। এর সাথে আরেকটা দ্রবণ আমরা বলি, এটা একটা শব্দ সাপেক্ষ, আমি লিখে রাখছি তোমাদের এখানে, অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত, অতিপৃক্ত দ্রবণ। ওকে, তার মানে আমরা একটু প্রথম থেকে দেখি, সেটা হলো মিশ্রণ আমরা দেখলাম 2 প্রকার, সমসত্ব আর অসমসত্ব মিশ্রণ। আর এই সমসত্ব মিশ্রণকেই বলি আমরা দ্রবণ। আর দ্রবণ হচ্ছে মেনলি 2 প্রকার, সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ। এছাড়া আরেক প্রকার দ্রবণ নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে অতিপৃক্ত। অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত। এই হলো মোটামুটি 3 প্রকার দ্রবণ আমাদের। ওকে, তো আমাদের এগুলো নিয়ে আর আপাতত দরকার নাই, এগুলো আমরা এখন মিশাই দিলাম, এগুলোর কাজ আমাদের শেষ। এসব মিশ্রণ টিশ্রণ আর দরকার নাই, আমরা এখন কথা বলবো এই দ্রবণ নিয়ে। ওকে, এগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। চকের সাউন্ডটা খুব ভালো লাগছে। হ্যাঁ, এগুলো আবেগীয় ব্যাপার। হ্যাঁ, ও আচ্ছা, একজন লিখেছো অনিন্দিতা যে বোধহয় তরল বায়বীয় কঠিন বায়বীয় পসিবল না। এগুলো তখনই পসিবল অনেক উচ্চ চাপে যদি দেওয়া হয়। যেমন তোমরা খেয়াল করবা, তোমরা যখন 7 আপ, এই যে পেপসি এগুলো খাও না, ওই যে দেখবা যে ওখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে অনেক উচ্চ চাপে প্রবেশ করানো হয়, ঠিক আছে? এই জন্য সিপিটা খুলে বের হয়ে যায়। এই জন্য নর্মালি আসলে বায়ুর উপাদানগুলোর সাথে আসলে তরল উপাদানগুলো এগুলো মিশ্রণ করা আসলে যায় না। ওকে, তো যাক দেখো, তাহলে দ্রবণ কয় প্রকার বললাম আমরা? সাধারণত 2 প্রকার, সম্পৃক্ত অসম্পৃক্ত। এছাড়া আরেকটা দ্রবণ আছে যেটা অতিপৃক্ত। এখন খেয়াল করো ভাই, জিনিসটা আসলে কি? এই যে ধরো এইটা একটা পাত্র আছে, ওকে? তো এই পাত্রের তোর এখানে দ্রাবক আছে আমার, আমরা তো সাধারণত দ্রাবক হিসাবে পানি ব্যবহার করে থাকি, পানি আছে। তো এই যে আমার যে দ্রাবকটা আছে ভাই, এই দ্রাবকে ধরো এই দ্রাবকের সর্বোচ্চ কতটুকু দ্রব্য আমরা দ্রবীভূত করতে পারি? এই আরেকটা কথা বলি না, তোমরা অনেকেই এই দ্রব্য লিখো, দ্রব্য লিখো, দ্রব্য না কিন্তু যে কোনো বস্তুই হচ্ছে দ্রব্য। এই যে চক, এটাও একটা দ্রব্য। এই যে আমার মোবাইল ফোন, এটাও কিন্তু একটা দ্রব্য। যে কোনো বস্তুই হচ্ছে দ্রব্য। আর দ্রাবকে যেটা দ্রবীভূত হয়, দ্রবণ তৈরি করে, সেটা কিন্তু দ্রব্য। মাথায় থাকে তো, অনেকে আমরা এই ভাষাগত ত্রুটিগুলো দেখাই, দ্রব্য বলে ফেলি। দ্রব্য না, দ্রব্য। অতিপৃক্ত ভাই, এটা এখান থেকে চলে এসেছে, বুঝছো? এটা মনে করছো তোমরা, তাই না? এটা প ভাই, প, অতিপৃক্ত। আচ্ছা, আমার হাতের লেখা তো সেই মাপে খারাপ, এই কারণে অতিপৃক্ত। এই যে ভাই অতিপৃক্ত, ঠিক আছে? অতিপৃক্ত মাহির লিখছো আর কি। ওকে,
তো যাক দেখো ভাই, তাহলে যেটা বলছিলাম, ধরো আমার এই দ্রাবকে যদি আমি 50 গ্রাম কোন একটা দ্রব্য যোগ করি, তাহলে আমার এই দ্রব্যটা মানে এই দ্রাবক সর্বোচ্চ ধারণ করতে পারে 50 গ্রাম দ্রব্য। কি বললাম যে আমার এখানে যে দ্রাবকটা আছে সেই দ্রাবকটা সর্বোচ্চ ধারণ করতে পারে 50 গ্রাম দ্রব্য। আমার এই দ্রাবকটা সর্বোচ্চ 50 গ্রাম দ্রব্য ধারণ করতে পারে। তো আমি করলাম কি ভাই জানো, 30 গ্রাম দ্রব্য যোগ করলাম। তাহলে এই যে সে সর্বোচ্চ ধারণ করতে পারে 50 আর আমি যোগ করেছি 30 গ্রাম, তার মানে আমার এই দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত। আমি যদি 40 গ্রাম যোগ করি তাহলেও অসম্পৃক্ত, আমি যদি 45 গ্রাম যোগ করি তাহলেও অসম্পৃক্ত, আমি যদি 49 গ্রাম যোগ করি তাহলেও অসম্পৃক্ত, আর আমি যদি যতটুকু ধারণ করতে পারবে সে ততটুকুই যোগ করি তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে তোমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ জিনিসটা কি? কোন দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব্য দ্রবীভূত হতে পারে, কোন দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব্য দ্রবীভূত হতে পারে, সর্বোচ্চটুকু দ্রবীভূত করলে যে দ্রবণটা তৈরি হয় সেইটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর তার চেয়ে যদি কম পরিমাণ দ্রব্য যোগ করি তাহলে যে দ্রবণটা তৈরি হবে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। কি ক্লিয়ার ভাই? যে কোন দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব্য দ্রবীভূত হতে পারে এই সর্বোচ্চ পরিমাণ, ও আচ্ছা এখানে সাফিয়া লিখেছে আমি অতিমৃত্যু ভেবেছিলাম, ওই যে উপরেরটা পড়ে গেছিল ভাই নিচে, এইটাই বুঝছো অসম্পৃক্ত লিখেছিলাম তো এইটাই নিচে ওইটা ময়ের মতো হয়ে গেছে আসলে, এই জন্য ফ্রেশ করে লিখে দিলাম এখানে অতিরিক্ত। তো যাক, যেটা বলছিলাম ভাই, যে কোন দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবীভূত করলে যে দ্রবণটা তৈরি হয় সেইটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর তার চেয়ে কম দ্রব্য যোগ করলে যে দ্রবণটা তৈরি হবে সেইটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। ক্লিয়ার? আচ্ছা, এখন ব্যাপারটা আরো অনুভবে ভাবতে পারো তোমরা। আমরা পরবর্তীতে যেমন দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল এই জিনিসগুলো করব, আমাদের এই উদাহরণগুলো কাজে লাগবে। সেইটা হলো, ধরো তোমরা আমার কাছে যেমন ব্যাসে করবা, একটা ব্যাসের ধারণ ক্ষমতা হচ্ছে 100 জন। আমার ব্যাসের ধারণ ক্ষমতা কত ভাই বলো তো? 100 জন। তো তোমরা একদিন উপস্থিত হলা 80, তাহলে ওই যে 80 স্টুডেন্টের যে মিশ্রণটা বা যে দ্রবণটা সেটা কিন্তু অসম্পৃক্ত, 90 অসম্পৃক্ত। আচ্ছা খেয়াল করতে হবে তোমরা যে আমার যেদিন স্টুডেন্ট 80 জন আসবে, ভালো করে খেয়াল করো, আমার ব্যাসে স্টুডেন্ট ধারণ ক্ষমতা হচ্ছে 100, মানে সর্বোচ্চ 100 জন স্টুডেন্ট আমার ব্যাসে বসতে পারে। তাহলে 100 জন যেদিন পূর্ণ হবে সেদিনই হচ্ছে কি, ওটা হবে দ্রাব্যতা, সরি ওটা হবে সম্পৃক্ত। আর যদি 80 হয় তাহলে কি হবে? তাহলে এটা কি হচ্ছে? অসম্পৃক্ত। 90 হলে কি অসম্পৃক্ত, কিন্তু যেদিন 100 আসবে সেদিন আমরা বুঝবো আজকের ব্যাচটা আমার সম্পৃক্ত হয়ে গেছে। কথা ক্লিয়ার ভাই? যে আমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 100 জনই এসছে, তার মানে এটা হচ্ছে আমার সম্পৃক্ত হয়ে গেছে। আর এর চেয়ে যত কম আসবে আমরা বুঝবো যে এগুলো হচ্ছে অসম্পৃক্ত। ক্লিয়ার কি? এবং মজার ব্যাপার দেখো, যেদিন আমার স্টুডেন্ট 80 সেদিনও কিন্তু সর্বোচ্চ ধারণ ক্ষমতা 100। যেদিন আমার ব্যাচের স্টুডেন্ট আসবে 90 সেদিনে কিন্তু ব্যাচের ধারণ ক্ষমতা কত? 100, মানে 100। তার মানে এইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। বাট এগুলো কি হতে পারে ভাই বলতে কি? চেঞ্জ হতে পারে। অসম্পৃক্ততা চেঞ্জ হতে পারে, সম্পৃক্ততা কিন্তু ফিক্সড। কি সম্পৃক্ততা কি বললাম? ফিক্সড। কারণ সর্বোচ্চ ধারণ ক্ষমতা তো চেঞ্জ হবে না। যেদিন 20 জন ক্লাসে উপস্থিত থাকে সেদিন আমার ব্যাচের ধারণ ক্ষমতা সর্বোচ্চ 100ই। যেদিন 90 উপস্থিত সেদিনও 100, যেদিন 80 উপস্থিত সেদিনও 100, মানে সর্বোচ্চ ধারণ ক্ষমতাটা কি ভাই বলতে কি? ফিক্সড। তাই সম্পৃক্ততা কথাটা কিন্তু একটু ফিক্সড। একটু পরে আসবো তোমরা, আমার অতিরিক্ত কোনো প্রশ্ন আপাতত তোমরা করো না, শুধু বলো আমাকে যে সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ বিষয়টা বুঝতে পেরেছো কিনা। আমি প্রশ্ন করতে নিষেধ করলাম এই জন্য ভাই যে প্রশ্নের উত্তরগুলো আমি একটু পরে তোমাদের দিব। তাহলে ক্লিয়ার যে কোন দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবীভূত করলে যে দ্রবণটা তৈরি হয় সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর তার চেয়ে কম পরিমাণ দ্রবণ থাকলে অসম্পৃক্ত দ্রবণ। এখন কথা হচ্ছে, তোমাদের মাথায় নিশ্চয় একটা প্রশ্ন আসতে পারে যে আমি যে পানিটা ধরে নিয়েছি, যে দ্রাবকটা আমি নিয়েছি, সেই দ্রাবকে আমরা বললাম ধরে নিলাম যে 50 গ্রাম
দ্রবীভূত হতে পারে। তো কেন 50 গ্রাম দ্রবীভূত হলেই আর দ্রবীভূত হতে পারে না, কেন এটা? এই প্রশ্ন তো মাথায় ভাই আসতেই পারে যে কেন সর্বোচ্চ আমার 50 গ্রাম দ্রবীভূত হতে পারে, কেন সর্বোচ্চ 50 গ্রাম, এর চেয়ে বেশি হতে পারছে না কেন? কারণটা শোনো ভাই, এই যে তোমরা নিশ্চয়ই জানো যে এই তরল দ্রাবকের অণুগুলোর মধ্যে কিন্তু আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে। তরল দ্রাবকের তোমরা নিশ্চয়ই জানো তরল পদার্থের অণুগুলোর মধ্যে কিন্তু ভাই আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে। তরল পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে। যখন আমরা কোনো দ্রব্য ওই দ্রাবকে দ্রবীভূত করি তখন এই দ্রব্যগুলো কি করে ভাই জানো, ওই আন্তঃআণবিক ফাঁকা স্থানগুলো দখল করতে থাকে। দখল করতে করতে সম্পূর্ণ ফাঁকা স্থান যখন পূর্ণ হয়ে যায়, আমি আবারও বলছি, প্রত্যেকটা দ্রাবকের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে। যখন আমরা কোনো দ্রব্য দ্রবীভূত করি ওই দ্রব্য কি করে ভাই বলতো, ওই আন্তঃআণবিক ফাঁকা স্থানগুলো দখল করতে থাকে। দখল করতে করতে সম্পূর্ণ ফাঁকা স্থান যখন পূর্ণ হয়ে যায় তখন আরো দ্রব্য যখন তুমি যোগ করবা, দ্রাবকের মধ্যে তার ফাঁকা স্থান নাই, তখন তারা কি হয় ভাই জানো, তখন তারা অধক্ষিপ্ত হয়। তখন তারা অধক্ষিপ্ত হবে। আমি আবারও বলছি যে দ্রাবকের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে। যখন আমরা দ্রব্য যোগ করি এই দ্রব্যগুলো কি করে ভাই জানো, ওই দ্রাবকের আন্তঃআণবিক ফাঁকা স্থানগুলো দখল করতে থাকে। দখল করতে করতে সম্পূর্ণ ফাঁকা স্থান যখন পূর্ণ হয়ে যায় তখন আর সকল পায় না, তখন দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেল, মানে সর্বোচ্চ দ্রব্য দ্রবীভূত করা হয়ে গেছে। তুমি এর পরে যদি বিটলামি করো, আরো দ্রব্য যদি তুমি যোগ করো, তখন কি হবে ভাই বলো দেখি, ওই দ্রব্যগুলো আর তো দ্রাবকের ফাঁকা জায়গা নাই, তখন সেখান থেকে অধক্ষিপ্ত হয়ে যাবে। ক্লিয়ার? এই কারণে আমরা বলছি যে সম্পৃক্ততা যে ব্যাপারটা আছে এটা ফিক্স। ও আচ্ছা, আরেকটা কথা, অবশ্যই আমি যখন দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত এর সাথে কিন্তু তাপমাত্রার একটা সম্পর্ক আছে। তাপমাত্রা কিভাবে শোনো, ধরো আমরা একটা দ্রাবকে একটা দ্রব্য যোগ করতে করতে দেখলাম সর্বোচ্চ পরিমাণ দ্রব্য যখন দ্রবীভূত হয়ে গেল, আমি একটু ওই দ্রাবকের তাপমাত্রা বাড়াই দিলাম। তাহলে তাপমাত্রা যদি বাড়াই দিই তাহলে আন্তঃআণবিক ফাঁকা স্থান একটু বেড়ে যাবে না ভাই বলো দেখি, বলো বেড়ে যাবে কিনা? অবশ্যই বেড়ে যাবে। যদি তাপমাত্রা বাড়াই দিই তাহলে আন্তঃআণবিক ফাঁকা স্থান একটু বেড়ে যাবে, তখন কিন্তু আরো কিছু দ্রব্য দ্রবীভূত করা যাবে। অর্থাৎ স্থির তাপমাত্রার চেয়ে, অর্থাৎ কক্ষ তাপমাত্রার চেয়ে আরো যদি আমি তাপমাত্রা বাড়াই দিই তখন কি হবে জানো, আমরা আরো কিছু দ্রব্য তখন ওই দ্রাবকে কি করতে পারবো, দ্রবীভূত করতে পারবো। তখন যে দ্রব্যটা তৈরি হয় সেটাকে কিন্তু বলি আমরা অতিপৃক্ত দ্রবণ। কি বলি ভাই বলতো, অতিপৃক্ত। অর্থাৎ সম্পৃক্ত হওয়ার পর আরো যদি কোনো দ্রব্য আমি যোগ করি, তাহলে সম্পৃক্ত হওয়ার পর আরো দ্রব্য যদি আমি যোগ করি তাহলে নর্মালি তো তুমি যোগ করতে পারবে না। কি করা হয়, ওর তাপমাত্রা একটু বাড়ায় দেওয়া হয়। তাপমাত্রা বাড়ায় দিলে কি হবে, তরলের আন্তঃআণবিক ফাঁকা স্থান কিছুটা বেড়ে যাবে। তখন আরো কিছু দ্রব্য আমরা ওই দ্রাবকে দ্রবীভূত করতে পারি, আর ওই দ্রবণকে বলি আমরা অতিপৃক্ত দ্রবণ। তো দ্রবণটা যদি রেখে দেওয়া হয়, যদি শীতল হয়ে যায় আবার কক্ষ তাপমাত্রায় ফিরে আসে, তখন অতিরিক্ত যে দ্রব্যটা তুমি ব্যবহার করেছিলে ভাই সেটা কিন্তু অধক্ষিপ্ত হয়ে যাবে। এই জন্য তোমাদের প্রথমে বলেছিলাম আমি, মেনলি দ্রবণ হচ্ছে দুই প্রকার, একটা সম্পৃক্ত দ্রবণ আর একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর অতিরিক্ত কখন হয়, যে সম্পৃক্ত হওয়ার পর আরো যদি দ্রব্য আমরা দ্রবীভূত করি দ্রাবকে, কিভাবে দ্রবীভূত করব, যে তাপমাত্রা বাড়াই দিই, তাহলে যে দ্রবণটা তৈরি হয় সেটাকে বলি আমরা অতিপৃক্ত দ্রবণ। ক্লিয়ার ভাইয়া তোমরা? তাহলে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা, বা কোনো ধরনের প্রশ্ন আছে কিনা, যে কোনো বিষয় আমরা কিন্তু এখনো মূল জায়গায় যাইনি, বুঝতে পারছো কি? আমরা কিন্তু টপিকটার নাম বলেছিলাম আজকে দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল। এখনো কিন্তু আমরা বাইরেই আছি, আমরা এখনো মিশ্রণ, দ্রবণ জিনিসটা কি এগুলো নিয়ে কিন্তু কথা বলতেছি। সম্পৃক্ত দ্রবণ, কারণ এগুলো ভালো না বলতে ওগুলো আসলে বোঝা যায় না। কি কথাটা বুঝতে পেরেছো? তোমার কোন একটা ফ্রেন্ড তোমাকে এসে বললো যে আমি তো আমার বই ফার্স্ট পেপার বই কয়েকবার রিভাইজ দিয়েছি, শেষ করেছি।
ছোট্ট একটা প্রশ্ন তুমি তাকে করলা, সে উত্তর দিতে পারলো না, আর তুমি গিয়ে তাকে বললা আমি অনেক কষ্টে একবার শেষ করেছি বইটা, তবে আমি আশা করি আমি যতটুকু পড়েছি ততটুকুর মধ্যে তুমি যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো। কেন ভাই জানো? কারণ তুমি পড়েছো কনসেপ্টটা ক্লিয়ার করে, আর এই যে 5-7 বার সে রিভাইজ দিয়েছে, কনসেপ্টটা আসলে ক্লিয়ার নয়। আমি একটা কথা বেশি প্রায় বলি যে কনসেন্ট্রেশন যদি বেশি হয়, গাঢ়ত্ব যদি কোনো কিছু বেশি হয়, তাহলে অল্প পরিমাণেই কাজ হয়, আর গাঢ়ত্ব যদি কম হয় তাহলে বেশি পরিমাণ দিয়ে অনেক সময় কাজ হয় না। তো তাই যে জিনিসটা পড়বা, যা করবা তা ক্লিয়ার করবা, যা পারবা না তা ছেড়ে দিবা, কোনো মতে কাজ করে কোনো লাভ নেই ভাই। ওকে, তোমরা তাহলে বুঝতে পেরেছো বা? আচ্ছা, মুয়াজারে লিখছো, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। ও আচ্ছা, আফরোজা মোস্তাফিজ অতিরিক্ত আরেকবার বলেন ভাই। সম্পৃক্ত অসম্পৃক্ত তো বুঝতে পারলাম, এখন আমি সম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে, আমি আরো দ্রব্য যোগ করতে চাই ওই দ্রাবকে, তাহলে কেমনে যোগ করবা তুমি? নিশ্চয়ই দ্রবণের তাপমাত্রা তোমাকে বাড়াতে হবে, বাড়ালে কি হবে? ওই দ্রাবকের আন্তঃআণবিক ফাঁকা স্থান একটু বেড়ে যাবে না? কারণ তাপমাত্রা বাড়ালে তো অণুগুলা পরস্পর থেকে আরেকটু দূরে চলে যায়, তখন তুমি আরো দ্রব্য যোগ করতে পারবা। এই আরো দ্রব্য যোগ করলে যে দ্রবণটা তৈরি হয় সেটাই হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ সম্পৃক্তর পর যদি আরো দ্রব্য আমি দ্রবীভূত করি, কিভাবে দ্রবীভূত করবো? নর্মালি তো করতে পারবা না তুমি, তাপমাত্রা বাড়িয়ে দ্রাবকের অনেক ফাঁকা স্থান যখন বেড়ে যাবে, তো আরো দ্রব্য যোগ করলে কি হবে? ওই দ্রব্যগুলো ওই ফাঁকা স্থানগুলো দখল করে ফেলবে, তখন যে দ্রবণটা তৈরি হয় সেটাই হচ্ছে অতিপৃক্ত। দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা দ্রবের পরিমাণের উপর নির্ভরশীল। দ্রবের পরিমাণের উপর মানে দ্রাবক দ্রব্য তো দুটার উপরে ডিপেন্ড করবে। তুমি ধরো পানিতে যদি ধরো পানির একটা পানির মধ্যে তুমি 5 গ্রাম দ্রব্য দিলে ওই ধরো দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেল, কিন্তু দ্রাবক যদি তুমি চেঞ্জ করে ফেলো তাহলে 5 গ্রামের চেয়ে বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। কারণ প্রত্যেকটা দ্রাবকের তো ভাই আন্তঃআণবিক ফাঁকা স্থান একরকম না, দুটার উপরেই নির্ভর করবে, দ্রব এবং দ্রাবক দুটার উপরেই নির্ভর করবে। এই যে অনিন্দিত সুন্দর লিখেছ, দ্রাবকের সাপেক্ষে দ্রবের উপর নির্ভর করবে। আসবো, টেনশন নাই, কেমন তো শুরু করেছি, এইগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, অতিবৃত্তে একজন জিজ্ঞেস করলাম যে ভাই অতিবৃত্ত আরেকবার, আফরোজ মোস্তানি, বলো তো ভাই বুঝতে পারলা কিনা? আচ্ছা, থ্যাংক ইউ, আফরোজ মোস্তানি লিখেছ, এবার ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, যে এবার তুমি ক্লিয়ার হয়ে গেছো। তাহলে ক্লিয়ার না, তাহলে মুখস্থ করে গেলাম, দেখবে কোনো বই 2 প্রকার লেখা আছে, কোনো বই 3 প্রকার লেখা আছে, ভালো করে বলাই নাই। আমি আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো অতিবৃত্ত জিনিসটা আসলে কি, যে 50 গ্রাম দ্রব্য আমি যোগ করে ফেললাম দ্রাবকের মধ্যে, সম্পৃক্ত হয়ে গেল। আমি আরো কিছু দ্রব্য যোগ করলাম, সেটা তো দ্রবীভূত হবে না, অধিকৃত হবে। কিন্তু আমি তাপমাত্রা যদি বাড়াই দিই ওই দ্রবণে, তাহলে দ্রাবকের আন্তঃআণবিক ফাঁকা স্থানগুলো কিছুটা কি হবে? বেড়ে যাবে, ফলে আরো দ্রব্য তখন ওই দ্রবণে ওই দ্রাবকের মধ্যে আমি দ্রবীভূত করতে পারবো। এই যে দ্রবণটা সম্পৃক্ত হওয়ার পর আরো দ্রব্য যোগ করে যে দ্রবণটা তৈরি করলাম সেটাই হচ্ছে অতিপৃক্ত। আচ্ছা, সিয়াকিং লিখছো বা ক্লাস শেষে চারপাশের পরিবেশটা দেখেন। আচ্ছা, আমরা চেষ্টা করবো। থ্যাংক ইউ। আচ্ছা, ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। আন্তঃআণবিক ফাঁকা স্থান কিভাবে হবে, এইটা কিভাবে বুঝবা? দ্রব্য যোগ করতে করতে যখন দেখবে যে আর দ্রবীভূত হচ্ছে না, অধিকৃত হতে শুরু করেছে, তাহলে বুঝবা যে ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেছে। নর্মালি তো তুমি বুঝতে পারবে না কতটুকু। আচ্ছা ভাইয়া, তাপমাত্রা বাড়াতেও যদি অতিরিক্ত দ্রব্য দিই তাহলে কি তাপমাত্রা বদলের সেই অবস্থাতে? হ্যাঁ, অবশ্যই। তুমি ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কক্ষ, তুমি তাপমাত্রা 30 ডিগ্রি করেছো, তাহলে ওখানে কারণ তোমার ফাঁকা স্থান তৈরি হলো, যতটুকু তৈরি হলো ওই ফাঁকা স্থান ফিল আপ করার জন্য দ্রব্য যোগ করতে হবে। তুমি যদি তার চেয়ে বেশি দ্রব্য দিয়ে ফেলো তাহলে সেখানেও আবার কি হবে? প্রিসিপিটেট করবে, অধিকৃত হবে। ওকে, অনেকটা বুঝতে পারছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। আমরা একটু সামনে যাই, তাহলে মোটামুটি আমরা দ্রবণ, এই যে সম্পৃক্ত অসম্পৃক্ত অতিবৃত্ত বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি, তাই না? এইবার আসি দ্রাব্যতা জিনিসটা কি। জাস্ট আজকে আমরা দ্রাব্যতা শুধু শুরু করব, তার মানে কি মূল মজাটা হবে কিন্তু আগামী পর্বে, কারণ আজকে তো শুধু আমরা শুরু করছি, তাই না? কিন্তু এগুলোর ভিতরে জিনিস তো আগামী ক্লাসে দেখবো আমরা, দ্রাব্যতা। আচ্ছা, তোমাকে যদি কেউ বলে, আমি জানি না তোমরা ইউটিউবে এই ক্লাসগুলো দেখেছো কিনা, ওই যে মোলারিটির উপর ইউটিউবে কিন্তু ভাই ক্লাস নেওয়া আছে। আমি তোমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় দেখবা,
তো তোমরা আমাকে একটু বলবা যে তোমাকে কেউ বললো কোন দ্রবণের ঘনমাত্রা এই যে 5 বড় হাতের এমটা আছে, এইটা বলতে তোমরা কি বুঝো আমাকে একটু কমেন্টে জানাও। কোন দ্রবণের ঘনমাত্রা 5 মোলার, আমরা বড় হাতের এম মানে মোলার বলি তাই না? তো এইটা বলতে তোমরা কি বুঝো আমাকে একটু কমেন্টে জানাও, যারা ইউটিউবে মোলারিটি ক্লাসটা দেখেছো। আচ্ছা অনিন্দিতা থ্যাংক ইউ, বুঝেছো ভাই। আমাকে একটু কমেন্টে জানাবা ভাইয়া তোমরা যে কোন দ্রবণের ঘনমাত্রা 5 মোল, এইটা বলতে তোমরা আসলে কি বুঝো। কি কেউ কি ক্লাসটা দেখো নাই নাকি ভাইয়া? রিস্তা মজুমদার লিখে ভাই আজকের ক্লাসে অনেক মজা পেয়েছি, সামনের দিন আরো মজা লাগবে দেখবা। আজকে তো কেবল শুরু করেছো, আরো মজা লাগবে সামনের দিন দেখবা ভাই। 1 লিটারের 5 মোলার দ্রবণ। কংগ্রাচুলেশন তানভীর, চমৎকার উত্তর দিয়েছো, খুবই সুন্দর উত্তর দিয়েছো। রিক্তা সরকার এই আইডি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 5 মোল দ্রব্য আছে। আসলে মোলারিটি বলতে গেলে তাপমাত্রা স্থির একটা রাখতে হয়। তুমি 25 ডিগ্রি কেমনে বুঝলা? আমি তো তাপমাত্রা বলি নাই আর কি, তুমি স্থির তাপমাত্রায় বলতে পারতো। যাক সুন্দরটাও বলেছো, খুব সুন্দর লিখেছো, তোমরা সবাই সুন্দর লিখেছো। জান্নাতুল বাকি, মাহাদি হাসান, শুভ্রদেব, জারিন তাসনিম, ওকে থ্যাংক ইউ সৌমদীপ রায়, সবাই সুন্দর লিখেছো, খুব সুন্দর। যে 5 মোলার কথার অর্থ হচ্ছে তাই না 5 মোল পার লিটার, তাই না? অর্থাৎ তোমাকে যদি কেউ বলে যে দ্রবণের কি বলবো তোমাকে, যে কোনো দ্রবণের মোলারিটি 5 বা ঘনমাত্রা 5 মোল, এইটা দ্বারা তোমরা বুঝো যে 1 লিটার কোন দ্রবণের মধ্যে 5 মোল দ্রবীভূত আছে, তাই না? অর্থাৎ 1 লিটার আয়তন, অবশ্যই দ্রবণের আয়তন কিন্তু এটা আমি ক্লাসের কথাটা তোমাদের বারবার সাবধান করেছি, দ্রবণের আয়তন 1 লিটার দ্রবণের মধ্যে 5 মোল দ্রবীভূত আছে, এটাই বোঝো তোমরা। থ্যাংক ইউ। এবার জানো তোমাকে কেউ বলল যে কোন একটা দ্রাবকে কোন দ্রবের দ্রাব্যতা 5, কোন দ্রাবকে কোন দ্রবের দ্রাব্যতা হলো 5, তাহলে আমরা কি বুঝবো জানো? তাহলে আমরা বুঝবো 100 গ্রাম, আরো কিছু বিষয় আছে আমরা আস্তে আস্তে আসবো। 100 গ্রাম দ্রাবকে 5 গ্রাম দ্রব দ্রবীভূত করলে দ্রবণটি সম্পৃক্ত হবে। আমি বুঝাই দেবো, টেনশন নাই। এই শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমাদের না বুঝে আমি যাবো না, টেনশন নেই ভাই। কোন দ্রাবকে কোন দ্রবের দ্রাব্যতা 5, এই কথাটার অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রাবকে 5 গ্রাম দ্রবীভূত করলে দ্রবণটি সম্পৃক্ত হবে। অর্থাৎ তোমাকে কেউ বললো কোন দ্রাবকে কোন দ্রবের দ্রাব্যতা 3, তার মানে কি বুঝবো আমরা? 100 গ্রাম দ্রাবকে 3 গ্রাম দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে। তাহলে আমরা দ্রাব্যতার সংজ্ঞা এটা বলতে পারি কিনা দেখো তো। কেউ বই দেখবো না, আমি কিন্তু আজকে কোনো বই বের করিনি, এই জন্য কোনো বই দেখবো না আমরা। এমনকি আজকের ক্লাসটা তোমাদের গ্রুপে আপলোড না করলেও কোনো সমস্যা নাই, কারণ আজকে তো আমরা আসলে বেসিক নিয়ে আলোচনা করেছি, গ্রুপে আপলোড করার মতো তেমন কিছু নাই। তাহলে আমরা কি বলতে পারি না ভাই যে দ্রাব্যতা এত বলতে বোঝায় যে 100 গ্রাম দ্রাবকে ওই পরিমাণ, মানে যেটা দ্রাব্যতা, দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে। অর্থাৎ দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে, আচ্ছা মোলারিটি বলার সময় যেমন তোমরা বলেছিলা স্থির তাপমাত্রায়, বলো স্থির তাপমাত্রায় বলেছিলা কিনা? কারণ যেহেতু এখানে স্থির তাপমাত্রায় বলেছে কিনা, অবশ্যই ওখানে আয়তন পদ জড়িত ছিল, ওই দিকে আমি আর যাচ্ছি না। ঠিক এমনই খেয়াল করতে ভাই, একটু আগে আমরা শিখলাম তাপমাত্রা পরিবর্তন করলে কিন্তু দ্রবণের সম্পৃক্ততা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা ভাই বলো তোমরা আমাকে? তাপমাত্রা পরিবর্তন করলে কিন্তু দ্রবণের সম্পৃক্ততা
তাপমাত্রা পরিবর্তন হবে, একটু আগে দেখলাম না ভাই যে দ্রবণ সম্পৃক্ত হয়ে গেছে, তাপমাত্রা বাড়াই দিলাম আরো দ্রব দ্রবীভূত করতে পারতেছি, ঠিক কি না? আবার কমাই দিলাম অধিকৃত হয়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন করলে দ্রবণের সম্পৃক্ততা পরিবর্তন হয়ে যাবে। তাই যদি আমরা দ্রাব্যতার সংজ্ঞা বলি তাহলে কি বলবো? স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হয়, ওই তাপমাত্রায় ওই পরিমাণকে, ওই দ্রাবকে এই দ্রবের দ্রাব্যতা বলা হয়। অর্থাৎ আমি তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে পানিতে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 12 বলতে কি বোঝো? এ ধরনের কোশ্চেন তোমাদের ফাইনাল পরীক্ষাতে দিয়েছে কিন্তু খ নাম্বারে, যে পানিতে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা এত বলতে কি বুঝো? তখন তোমরা কি বলবা? স্থির তাপমাত্রায় 100 গ্রাম পানিতে 12 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যদি আমরা যোগ করি তাহলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে ভাই স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে, ওই পরিমাণকে ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলা হয়। ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলা হয়। আমি আরেকবার বলছি, দ্রাব্যতার সংজ্ঞা লিখতে হবে না, বইয়ে সুন্দর করে লিখে দিয়েছি আমি, বইয়ে অবশ্য আরেকটু বেশি কথা লেখা আছে, ওইটা আগামী পর্বে বলবো আমি, যে দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে 100 স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে, ওই পরিমাণটাকে ওই তাপমাত্রায় এই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলা হয়। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই দ্রাব্যতার সংজ্ঞাটা তোমরা বুঝতে পারলা কিনা, আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও। ভাইয়া রিক্তা সরকার, ভাইয়া তাপমাত্রার সাথে দ্রাব্যতার মাত্রা কি সমানুপাতিক? অবশ্যই অবশ্যই, এটা আসবো ভাইয়া, আমাদের গাণিতিক প্রবলেম আছে, অনেক কিছু আছে, আসবো, অতদূর তোমার আপাতত যেতে হবে না, তোমরা শুধু আমাকে বলে তো ধীরে ধীরে যাও, ক্লাস তো শেষ, ক্লাস তো শুরু, আমি যেটা বলছি সেটা তোমার শুধু রেসপন্স করো, যে দ্রাব্যতার সংজ্ঞাটা বোঝা গেছে কিনা। রিক্তা সরকার, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো ভাই। আমরা যাবো দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে আপাতত আমরা সংজ্ঞাটা কি বললাম? অবশ্যই স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, আমরা যখন মোলারিটি আলোচনা করছি 1 লিটার সাপেক্ষে বলছি, তাই না, যে 1 লিটারে যত মোল, ঠিক তেমনই ভাই দ্রাব্যতা যখন বলছি তখন কি বলবো? 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত, স্থির তাপমাত্রায় অবশ্যই 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে, ওই পরিমাণটাই হচ্ছে ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা। আচ্ছা মাহিন লিখছো, ভাই একটু কনফিউজড লাগছে, আবার বলেন। আবার বলছি ভাই, দেখো স্থির তাপমাত্রায় নিশ্চয়ই বুঝতে পেরেছো স্থির তাপমাত্রা কেন বললাম, কারণ তাপমাত্রা পরিবর্তন করলে দ্রবণের সম্পৃক্ততা পরিবর্তন হয়ে যাবে, তখন তার দ্রাব্যতাও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম, তুমি যদি 10 গ্রাম করো তাহলে 10, 5 গ্রাম যদি করতে হয় তাহলে 5, ওই যে 12 গ্রাম করতে হলে 12, যত গ্রাম দ্রব যোগ করলে আমার দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে, ওই পরিমাণটাকেই বলবো আমরা। ওই তাপমাত্রা, যে তাপমাত্রা তুমি নির্ণয় করছো, যে দ্রাবক তুমি ব্যবহার করছো, সেই দ্রাবক সাপেক্ষে ওই দ্রবের দ্রাব্যতা। দ্রাব্যতা হচ্ছে কার? তার দ্রবের। দ্রাব্যতা কার? দ্রাব্যতা হচ্ছে দ্রবের, মাথায় রাখবা, দ্রাব্যতা হচ্ছে দ্রবের। দ্রাব্যতা কার? দ্রবের। কার সাপেক্ষে? দ্রাবকের সাপেক্ষে। এখন একটু বলো তো ভাই, কে জিজ্ঞেস করলা এটা? মাহিন, মাহিন একটু বলো তো ভাই, তুমি কি বুঝতে পেরেছো? মাহিন একটু বলো ভাই, তাহলে আর 2 মিনিট ক্লাস নিব আমি, আর 2-3 মিনিট ক্লাস নিব, আর বেশিক্ষণ না, আর 2-3 মিনিট। জারিন তাসলিমও লিখেছ, আরেকবার বলে ভালো হতো, আমি তো বারবার একই কথাই বলছি না, যে স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, যেমন তোমার মোলারিটি কাকে বললা, স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে সেটাই যেমন মোলারিটি, তেমনি 100 গ্রাম ওই দ্রাবকে যতটুকু দ্রব দ্রবীভূত করলে, সেটা আমরা সব গ্রামেও হিসাব করতে পারি, মোলেও হিসাব করতে পারি। আজকে এটা আমি কথা বলতেছি না, সামনে ক্লাসে বলবো। আজকে এখানে একটা টাস্ক দিয়ে যাচ্ছে তোমাদের, যত গ্রাম দ্রব দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে, ওই পরিমাণটাকে যে তাপমাত্রায় নির্ণয় করছে, ওই তাপমাত্রায় ওই দ্রাবকের সাপেক্ষে, কার দ্রাব্যতা? ওই দ্রবের দ্রাব্যতা। দ্রাব্যতা হয় কার? দ্রবের। কার সাপেক্ষে? দ্রাবকের সাপেক্ষে। ওকে, লিখেছো, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আর এক মিনিট, তাহলে তোমাদের কি মনে হচ্ছে
দ্রাব্যতা, কোন একটা দ্রবণে কোন দ্রবের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? অবশ্যই দ্রবের প্রকৃতি। কি ঠিক কিনা ভাই বলো দেখি? আমরা এখানে বিস্তারিত সামনে ক্লাসে আলোচনা করব। দ্রবের প্রকৃতি যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই দ্রাব্যতা চেঞ্জ হবে। তারপর কি? দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি। এরপর তাহলে কি ভাই বলে প্রায় শিখলা তোমরা? তাপমাত্রা। মেনলি কিন্তু এই তিনটা বিষয়ের উপরই কোন দ্রাবকের কোন দ্রবের দ্রাব্যতা নির্ভর করে। কারণ তাপমাত্রা চেঞ্জ করে তো বুঝতেই পারলাম সম্পৃক্ততা চেঞ্জ হয়ে যাবে। আর সম্পৃক্ত চেঞ্জ হওয়া মানে কি? ধর তাপমাত্রা কম ছিল, 5 গ্রাম দ্রব্য যোগ করলাম, তাপমাত্রা বাড়াই দিলাম, 7 গ্রাম লাগছে। তার আগে ছিল 5, এখন ছিল হলো কত? 7 গ্রাম। তার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্রবের প্রকৃতি, আমি ধরো চিনি দিলে যতটুকু দ্রবীভূত হবে, লবণ দিলে তো সেই পরিমাণ দ্রবীভূত নাও হতে পারে। দ্রাবকের প্রকৃতি, অর্থাৎ আমি দ্রাবকে পানি ব্যবহার করলে, ধরো আমি দ্রব স্থির রেখেছি সোডিয়াম ক্লোরাইড, দ্রব স্থির সোডিয়াম ক্লোরাইড, তো পানি যদি দিই তাহলে সেখানে যত গ্রাম যোগ করতে হবে, নিশ্চয়ই অ্যালকোহল দিলে সেম পরিমাণ নাও লাগতে পারে। তাই দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি আর তাপমাত্রা। আরেকটা আছে, ওই যে বললাম ভাইয়া, যদি আমাদের দ্রবটা গ্যাসীয় হয়, কি দ্রবটা কি হয় বললাম ভাইয়া বলতো? গ্যাসীয় হয়, তাহলে চাপের উপরে কিন্তু নির্ভর করবে। ওকে, চাপের উপরে নির্ভর করবে। মেইনলি এই তিনটা। কিন্তু ওই যে বললাম দ্রব যদি গ্যাসীয় হয় তখন চাপের উপরে নির্ভর করবে। এই বিষয়গুলো নিয়ে দ্রাব্যতা আমি এখন সংজ্ঞা কিন্তু ক্লিয়ার করি নাই, একটা হালকা ধারণা দিলাম। আমি এই যে বললাম তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে, কথাটা সবসময় ঠিক না। তাপমাত্রার উপর কিভাবে নির্ভর করবে, দ্রাবকের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করবে, দ্রবের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করবে, আমি শুধু একটা চিমটি দিয়েছি আজকে তোমাদের। বিস্তারিত আলোচনা হবে আগামী পর্বে। আজকে শুধু প্রাথমিক ধারণা নিলাম আমরা। তাহলে আগামী পরশুদিন অর্থাৎ 18 তারিখ ঠিক বেলা 11টায় আমরা এই দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। মূল মজাটা তোমরা ক্লাসে কিন্তু বাবা ভাই আগামী ক্লাসে, এবং আজকে তোমরা পড়তে গেলে এত প্রশ্ন মাথায় আসবে যে পড়তেই আর ইচ্ছা করবে না। সামনে ক্লাস করার পর সব ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।